প্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে হচ্ছে নবম দশম শ্রেণীর বই বাংলা সাহিত্য, যেটা বাংলা সাহিত্য বইয়ের আমরা বই পড়া এই গল্পটি আমরা পৃষ্ঠার নাম্বার হচ্ছে 21 নাম্বার। 21 নাম্বার পৃষ্ঠায় যে গল্পটি আছে বই পড়া, এটির লেখক ছিলেন প্রমথ চৌধুরী। বই পড়া গল্পের লেখকের পরিচিতি সম্পর্কে একটু জেনে নেই আমরা। প্রমথ চৌধুরী 7 আগস্ট, মানে আগস্ট মাসের 7 তারিখে 1868 খ্রিস্টাব্দে, তার মানে প্রায় 200 বছরেরও বেশি আগে তিনি এই পৃথিবীতে জন্মেছিল, যশোরে জন্মগ্রহণ করেন। তাহলে প্রমথ চৌধুরীর জন্ম কোথায় হয়েছিল? বাংলাদেশে হয়েছিল। মানে তখন তো এটা বাংলাদেশ ছিল না, 1868 সালে আর কি। হয়তো পূর্ব বাংলা নামে পরিচিত ছিল। তখন তিনি যশোর জেলায় জন্মগ্রহণ করেন। বর্তমান যেটা যশোর জেলায়, এত বছর আগে তো তখন সেটা যশোর জেলা ছিল না। যশোর জেলায় জন্মগ্রহণ করে। তার পৈতৃক নিবাস ছিল পাবনা জেলায়। তার পৈতৃক নিবাস মানে তার বাবার বাড়ি ছিল পাবনা জেলায়, তিনি যশোর জেলায় জন্মগ্রহণ করে। তার মানে হয়তো তার বাবা যশোরে শিফট করছে, হয়তো চাকরি বাকরি বিভিন্ন কাজকর্মে। তার কারণে মানে তার বাবার বাড়ি বা দাদার বাড়ি হচ্ছে পাবনা জেলায় হরিপুর গ্রামে। তার শিক্ষা জীবন ছিল অসাধারণ কৃতিত্বপূর্ণ। তার শিক্ষা জীবনে তিনি খুবই মানে অসাধারণ ছিলেন, খুবই মেধাবী ছিলেন, এরকম আর কি। তিনি 1890 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন। মানে তিনি ইংরেজি সাহিত্য থেকে কলকাতা বিশ্ববিদ্যালয় এখনো আছে, এটা অনেক পুরানো বিশ্ববিদ্যালয়। তিনি 1890 সালে, 90 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে, মানে ইংরেজি সাবজেক্টের উপরে প্রথম শ্রেণীতে MA ডিগ্রি লাভ করেন, বর্তমান মাস্টার্স ডিগ্রি লাভ করেন। পরে ব্যারিস্টারি পড়ার জন্য তিনি বিলাত যান। বিলেত একটি রাজ্যের নাম আর কি। বিলেতে যান। বিলেত থেকে ফিরে এসে ব্যারিস্টারি পেশায় যোগদান না করে তিনি কিছুকাল ইংরেজি সাহিত্যে অধ্যাপনা করেন। ব্যারিস্টারি মানে হচ্ছে ওকালতি। ওকালতি পড়া, উনি বিলেত থেকে ওকালতি পাশ করে আসেন, কিন্তু তিনি সরাসরি ওকালতি পেশায় যোগদান করেন না। তিনি আবার কি করেন? অধ্যাপনা করেন। অধ্যাপনা মানে হচ্ছে তিনি মানে শিক্ষকতা করেন আর কি, কলেজে বা ইউনিভার্সিটিতে পড়ান এবং পরে সাহিত্য চর্চায় মনোনিবেশ করেন। যখন এটা পড়াশোনা উনি পড়াচ্ছিলেন ছাত্রদেরকে, ইউনিভার্সিটির ছাত্রদেরকে, তখন তার এই সাহিত্য চর্চার প্রতি মনোযোগ মানে বাড়লো আর কি। তার সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। এটা কি ছিল? সাহিত্যিক ছদ্মনাম ছিল বীরবল। তার সম্পাদিত সবুজপত্র, এটা একটা পত্রিকা। এটা 1914 সালে সাহিত্যে রচিত ভাষারীতি প্রবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। বস্তুত তারই নেতৃত্বে বাংলা সাহিত্যে নতুন গদ্য দ্বারা সূচিত হয়। গদ্য হচ্ছে মানে একটা হচ্ছে পদ্য, একটা হচ্ছে গদ্য। গদ্য হচ্ছে কবিতার ধারা আর কি, কবিতার ধারা। আর পদ্য মানে হচ্ছে গল্পের ধারা। তার উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে বীরবলের হালখাতা। তিনি যেসব কবিতা এবং যেসব গ্রন্থ রচনা করেছিলেন, গ্রন্থ মানে হচ্ছে অনেকগুলা কবিতা নিয়ে একটা গ্রন্থ হয়, অনেকগুলো উপন্যাস নিয়ে একটা গ্রন্থ হয়, এবং অনেকগুলা নাটক নিয়েও একটা গ্রন্থ হয়, এরকম কিছু লেখা আর কি। তো বীরবলে এটা সবগুলো বই নিলে, কয়েকটা বই নিয়ে বা কয়েকটা নিয়ে একটা হয়, গ্রন্থ হয়। বীরবলে হালখাতা একটা গ্রন্থ। তারপরে রায়েতের কথা, এরকম একটা গ্রন্থ। চার চার ইয়ারি কথা একটা গ্রন্থ। আহুতি প্রবন্ধ সংগ্রহ, নীললোহিত সনেট 50, পদচারণ ইত্যাদি। প্রমথ চৌধুরী 2রা সেপ্টেম্বর 1946 খ্রিস্টাব্দে কলকাতায় পরলোক গমন করেন। এবার হচ্ছে, এতক্ষণ আমরা লেখক পরিচিতি প্রমথ চৌধুরী সম্পর্কে জেনেছি। এবার হচ্ছে আমাদের বই পড়া, মানে বই পড়া এই গল্পের সম্পর্কে পড়বো। গল্পটা বোঝার চেষ্টা করব। চলো আমরা শুরু করি। বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাইনি। প্রথমত তো মানে এখনকার যুগে বাচ্চারা বা মানুষরা, আগেকার দিনে কিন্তু মানুষ বইয়ের মাধ্যমে জ্ঞান অর্জন করতো, এখনো মানুষ বই পড়ে জ্ঞান অর্জন করে, এবং বই
বই পড়া অনেকের শখে আছে, এখনো অনেক অনেক মানুষ কিন্তু বই পড়তে বেশি পছন্দ করে, বই পড়ে, কিন্তু সচরাচর সবাই বই পড়তে চায় না। এখানে লেখক বলতেছেন, বই পড়ার শখটা মানুষের সর্বশ্রেষ্ঠ শখ হলেও আমি কাউকে শখ হিসেবে বই পড়তে পরামর্শ দিতে চাই না। প্রথমত সে পরামর্শ কেউ গ্রাহ্য করবে না, মানে সেই পরামর্শ সে মানবে না, কেননা আমরা জাত হিসেবে শৌখিন নই। আমরা জাত হিসেবে কি শৌখিন নই। শৌখিন বলতে এখানে কি বোঝাচ্ছে? শৌখিন নই বলতে শখ করে পড়ে না বা সেটা মনের আনন্দে পড়ে না, সেটাই বোঝাচ্ছে আরকি। তারপরে হচ্ছে দ্বিতীয়ত অনেকে তা কুপরামর্শ মনে করবেন। কেননা আমাদের এখন ঠিক শখ করবার সময় নয়। আমাদের অনেকে কিন্তু এটা কুপরামর্শ হিসাবে নেবেন। কারণ হচ্ছে এখন কেউ একজন খুব বিপদে আছে। তার দরকার হচ্ছে টাকা। এখন আমি যদি তাকে পরামর্শ দেই সে একটা বই পড়ুক, তো তাহলে তার কাছে এটা কুপরামর্শ মনে হবে। আমার বিপদ হচ্ছে একটা আর আমাকে বই পড়তে বলছে। মানে তার কাছে কথাটা awkward শোনাবে। আমাদের এই রোগ, সুখ, দুঃখ, দারিদ্র্যের দেশে রোগ, সুখ, দুঃখ কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে থাকে। দারিদ্র্যের দেশে সুন্দর জীবন ধারণ করাই যখন হয়েছে প্রধান সমস্যা। সবাই কিন্তু সুন্দরভাবে জীবনযাপন করতে চায়, সুস্থভাবে থাকতে চায়। এটা যখন তাদের প্রধান সমস্যা, তখন সেই জীবনকেই সুন্দর করা, মহৎ করার প্রস্তাব অনেকের কাছে নিরর্থক এবং নির্মমও ঠেকবে। আমরা সাহিত্যের রস উপভোগ করতে প্রস্তুত নই। আমরা সাহিত্যের বই যত পড়বে সাহিত্যের রস তত উপলব্ধি করা যায়। মানে সাহিত্যের ভিতরে তত ঢোকা যায়, তত আনন্দ পাওয়া যায়। সেটাই বোঝানো হচ্ছে। রস উপভোগ করতে প্রস্তুত নই। কিন্তু শিক্ষার ফল আমাদের লাভের জন্য আমরা সকলেই হচ্ছে উদ্বাহ। কিন্তু সাহিত্যের রস আমরা কিন্তু ভিতরে ঢোকার চেষ্টা করি না। কিন্তু শিক্ষার ফল লাভের জন্য আমরা সকলে কি উদ্বাহ। আমাদের বিশ্বাস শিক্ষা আমাদের গায়ের জ্বালা ও চোখের জল দুই দূর করবে। আমাদের একটা বিশ্বাস আছে পড়াশোনা করে আমরা কি করব? গায়ে যত জ্বালা আছে সব কি করব? জ্বালা যন্ত্রণা আমাদের সব মিটিয়ে যাবে, চোখের জল দূর হয়ে যাবে, ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। আমরা মানে কি আশার আলো, এই আশা সম্ভবত দুরাশা। এই আশা সম্ভবত দুরাশা, কিন্তু তা হলেও আমরা তা ত্যাগ করতে পারি নে। কেননা আমাদের উদ্ধারের জন্য কোনো সুদুপায় আমরা চোখের সম্মুখে দেখতে পাই নে। শিক্ষকতার মহাত্মে আমিও বিশ্বাস করি এবং যিনি যাই বলুক, এই সত্যি সাহিত্য চর্চা যে শিক্ষার সর্বপ্রধান অঙ্গ, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। সে বিষয়ে কোনো কি নেই? সন্দেহ নেই। লোকে যে সন্দেহ করে, লোকে কিন্তু অনেক কিছু সন্দেহ করে, তার কারণ এই শিক্ষার ফল হাতে হাতে পাওয়া যায় না। শিক্ষার ফল কি পাওয়া যায় না? হাতে হাতে পাওয়া যায় না, অর্থাৎ তার কোনো নগদ বাজার দর নেই। শিক্ষার নগদ কোনো বাজার দর নেই। শিক্ষা বিক্রি করে কিন্তু টাকা পাওয়া যায় না। নগদ কোনো বাজার দর শিক্ষার নাই। শিক্ষা দিয়ে টাকা উপার্জন করা যায়, কিন্তু শিক্ষা বিক্রি করে সরাসরি আপনি কোনো টাকা পাবেন না। আপনি কোনো টাকা কি করবেন না? পাবেন না। এই কারণে ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না। তাই ডেমোক্রেসি সাহিত্যের সার্থকতা বোঝে না, বোঝে শুধু অর্থের সার্থকতা। মানে শিক্ষা অর্জন করলে একজন যে জ্ঞানী লোক হবে, আমাদের সমাজে কিন্তু সেটা বোঝে না। বোঝে যে আপনি শিক্ষিত হয়ে কত টাকা ইনকাম করলেন সেটাই সার্থকতা, মানে হচ্ছে আপনি কত টাকা ইনকাম করলেন সেটাই দেখে। ডেমোক্রেসির গুরুরা চেয়েছিলেন সকলকে সমান করতে, কিন্তু তাদের শিষ্যরা তাদের কথা উল্টো বোঝে, প্রতিজনে হতে চায় বড় মানুষ। একটি বিশিষ্ট অভিজাত সভ্যতার উত্তরাধিকারী হয়েও ইংরেজি সভ্যতার সংস্পর্শে এসে আমরা ডেমোক্রেসির গুণগুলো আয়ত্ত করতে না পেরে তার দোষগুলো আত্মসাৎ করেছি। হচ্ছে আমরা ইংরেজি সাহিত্য কিন্তু আমাদের এই উপমহাদেশে আগে কিন্তু ব্রিটিশরা শাসন করতো বা ইংরেজরা শাসন করতো। এখানে সেই কথাই বলা হয়েছে। এর কারণও স্পষ্ট। ব্যাধি সংক্রামক স্বাস্থ্য নয়। আমাদের শিক্ষিত সমাজের
লোলুপ দৃষ্টি আজ অর্থের উপরে পড়ে রয়েছে। আমাদের সমাজে যেসব লোকেরা শিক্ষিত হচ্ছে তারা বেশিরভাগই অর্থ উপার্জন করার জন্য শিক্ষাটাকে পরীক্ষায় পাশ করার জন্য বা ভালো একটা চাকরি পাওয়ার জন্য এই কারণেই কিন্তু পড়াশোনা করতেছে। সুতরাং সাহিত্য চর্চার সুফল সম্বন্ধে অনেকে সন্দিহান। সাহিত্য চর্চা সম্পর্কে অনেকেই আমাদের সমাজে অনেক শিক্ষিত লোকেরাই কি করেন না, জানেন না বা জানতে চেষ্টা করেন না। যারা হাজারখানা ল রিপোর্ট কেনেন তারা একখানা কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নয়। যারা হাজারখানা কি কিনেন, ল রিপোর্ট কিনেন। ল রিপোর্ট বলতে বিভিন্ন আইন যখন মামলা মোকদ্দমা হয়, যেগুলা রায় হয়, এগুলা হচ্ছে রায়, এগুলা রিপোর্ট হিসাবে থেকে যায় আর কি, এই কারণে বলছে ল রিপোর্ট। কাব্যগ্রন্থ কিনতে প্রস্তুত নন, কেননা তাতে ব্যবসার কোনো সুরার নেই। নজির না আওড়ে কবিতা আবৃত্তি করলে মামলা যে হারতে হবে সে তো জানা কথা। নজির যদি না উপস্থাপন করতে পারে, আর যদি নজির না জেনে যদি কেউ জজের সামনে কবিতা আবৃত্তি করে, তাহলে কিন্তু তাকে মামলায় নজির দেখাতে হবে। কবিতা দিয়ে কোনো তাকে সে মামলায় জিততে পারবে না, সে অবশ্যই হারতে হবে, হেরে যেতে হবে অপোজিট পার্টির কাছে বা অপোজিট পক্ষের কাছে। সে কথাই এখানে বলা হয়েছে। কিন্তু যে কথা সহজে শোনে না তার যে কোনো মূল্য নেই, এটি হচ্ছে পেশাদারের মহাভ্রান্তি। জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়, এই সত্য তো প্রত্যক্ষ। জ্ঞানের ভাণ্ডার, মানুষ শিক্ষা গ্রহণ করে জ্ঞান অর্জনের জন্য, সেটা ধন সম্পদ কামানোর জন্য নয়, কিন্তু সেটা মানুষ এই সত্য তো প্রত্যক্ষ, কিন্তু এটা কেউ কি করে না, মানে না। কিন্তু সমান প্রত্যক্ষ না হলেও সমান সত্য যে এই যুগে যে জাতির জ্ঞানের ভাণ্ডার শূন্য, সে জাতির ধনের ভারেও ভবানী, ধনের ভাণ্ডারও কি ভবানী। তারপর যে জাতি মনে বড় নয়, সে জাতি জ্ঞানেও বড় নয়। এখানে সে কবি বলেছিলেন, লেখক বলছেন, যে জাতি জ্ঞানে বড় হয় না সে জাতি কি হয় না, সে জাতি বড় নয়। কেননা ধনের সৃষ্টি যেমন জ্ঞান সপক্ষে, তেমনি জ্ঞানের সৃষ্টিও মন সাপেক্ষে, এবং মানুষের মনকে সরল, সচল, সরাগ এবং সমৃদ্ধ করার ভার আজকের দিনে সাহিত্যের উপর ন্যস্ত হয়েছে। কেননা মানুষের দর্শন, বিজ্ঞান, ধর্মনীতি, মানুষের দর্শন হচ্ছে মানুষের যেগুলা অনুভব করে, বিজ্ঞান যেটা প্রমাণিত, ধর্মনীতি হচ্ছে যে যে ধর্মে বিশ্বাসী, অনুরাগ, বিরাগ, আশা, নৈরাশ্য আশা করে মানুষ, সেগুলো আবার বিফলে যায়, সেগুলো হচ্ছে নৈরাশ্য। তার অন্তরের স্বপ্ন ও সত্য, এই সকলের সমবায়ে সাহিত্যের কি হয়, জন্ম হয়। অপরাপর শাস্ত্রের ভিতর যা আছে। প্রিয় শিক্ষার্থী, আজকের এই গল্পটি এই পর্যন্তই। গল্পটি কিন্তু অনেক বড়। আমি যদি এক ক্লাসে এই গল্পটি নেই তাহলে কিন্তু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, সময়টা অনেক বেশি হয়ে যাবে, 1-1.5 ঘন্টা সময় লাগতে পারে। তাই আজকে এই পর্যন্ত, আমরা নেক্সট ক্লাসে পরের পর্বে আমরা এই গল্পটি শেষ করব। দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।